হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা কোনো সাধারণ গল্প নয়। এটি এমন একটি গল্প যেখানে আপনারা দেখতে পারবেন 18 বছর আগে হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পেতে আরেক ভাইয়ের যুদ্ধ, একটি সাধারণ মানুষের মহারাজা হয়ে ওঠার গল্প এবং একটি হারিয়ে যাওয়া সাম্রাজ্য পুনরুদ্ধারের লড়াই। চলুন তাহলে দেরি না করে এখনই শুরু করা যাক। কাহিনী শুরু হয় 1920 সালে ভারতের অন্ধ্রপ্রদেশের একটি উপকূলীয় অঞ্চল শ্রীকাকুলাম, আর সেই অঞ্চলে বসবাস করে কুষ্টাল নামের এক উপজাতি। দৃশ্যের শুরুতেই আমরা দেখতে পাই ব্রিটিশদের একদল সৈনিক উপকূলীয় অঞ্চলটি ঘেরাও করে আছে, কেননা সেখানে প্রচুর স্বর্ণের সন্ধান পাওয়া গিয়েছে। কিন্তু কুষ্টালরা ব্রিটিশদের সেই স্বর্ণ উত্তোলন করতে দিচ্ছিল না, তাই ব্রিটিশ সৈন্যরা কুষ্টালদের সেখান থেকে তাড়িয়ে স্বর্ণ উত্তোলন করার উদ্দেশ্যে সকলে একত্রিত হয়ে কুষ্টালদের উপর আক্রমণ চালায়। আর এরপর আমরা কুষ্টালদের রাজাকে দেখতে পাই, যে তার শক্তি ও সাহসের মাধ্যমেই রাজা হিসাবে মনোনীত হয়েছিল। তাই আজ যখন ব্রিটিশরা কুষ্টালদের উপর আক্রমণের জন্য প্রস্তুত, তখন রাজা তার সৈনিকদের উদ্দেশ্যে বলেন যে নারী এবং শিশুরা মাঝখানে থাকবে আর বাকি শক্তিশালী সৈনিকরা চারদিকে ঘেরাও করে থাকবে, কেননা নারী এবং শিশু তারাই আমাদের ভবিষ্যৎ, তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। এরপর ব্রিটিশ এবং কুষ্টাল দুই পক্ষ একটি ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ে। কিন্তু কুষ্টালদের হাতে ছিল প্রাচীন অস্ত্রশস্ত্র, যেমন তীর, ধনুক, বল্লম ইত্যাদি। অপরদিকে ব্রিটিশদের হাতে ছিল আধুনিক অস্ত্রশস্ত্র, যেমন বন্দুক, বোমা, কামান ইত্যাদি। তাই কুষ্টালরা ব্রিটিশদের সাথে পেরে উঠছিল না। তখন রাজা তাদের নারী ও শিশুদের বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে একটি নৌকা করে সেখান থেকে পালিয়ে যেতে বলে, আর অপরদিকে সে ব্রিটিশদের সাথে যুদ্ধ করতে থাকে এবং এক পর্যায়ে নিজের প্রাণ দেয়। কিন্তু রাজা মৃত্যুর আগে তার মাথার মুকুটটি খুলে তার বর্ণের এক শিশুর হাতে দিয়ে বলে, এটা খুব সাবধানে যত্নে রেখো, একদিন তোমাদের বাঁচাতে তোমাদের মাসিহা আসবে, তখন এটা তোমরা তাকে পরিয়ে দিও। তখন বাচ্চাটি প্রশ্ন করে, তাকে আমরা কিভাবে চিনতে পারবো? এরপর গল্প 70 বছর পর 1991 সালে, মানে বর্তমান সময়ে চলে আসে। এখানে আমরা সুরি নামের এক পুলিশ কনস্টেবলকে দেখতে পাই, যে কিনা তার 18 বছর আগে হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পেতে হন্য হয়ে ঘুরছে। তার ভাই শিবা 18 বছর আগে বাড়ি থেকে পালিয়ে যায়, তাই সেই কমিশনার অফিসে আসে তার বন্ধু সাহায্য নিতে, কেননা সে জানতে পেরেছিল কমিশনার অফিসে এমন এক চিত্রশিল্পী আছেন যে কিনা মানুষের ছোটবেলার ছবি দেখে বর্তমান সময়ের ছবি এঁকে দিতে পারে। সুরির বন্ধু প্রথমে তাকে সাহায্য করতে রাজি না হওয়ায় সুরি তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে। পরবর্তীতে তার বন্ধু তাকে সাহায্য করতে রাজি হয়, আর সেই সময় সুরি কমিশনার অফিসে এক বৃদ্ধ মানুষকে দেখতে পায়, যে কিনা একজন পুলিশকে বারবার প্রশ্ন করছে, আমার নাতি কোথায়? কাল রাতে পুলিশ আমার নাতিকে ধরে এনেছে, কিন্তু পুলিশ বলছে তারা আমার নাতিকে ধরে আনেনি, আমি আমার নাতিকে দেখতে চাই। বৃদ্ধ লোকটি পুলিশকে বারবার একই প্রশ্ন করা পুলিশ বৃদ্ধ লোকটিকে প্রচন্ড মারছিল, যা দেখে সুরি প্রচন্ড কষ্ট পাচ্ছিল। তাই সে তার বন্ধুকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করলে তার বন্ধু সুরিকে জানায় পুলিশ একটি ছেলেকে ধরে এনেছে, সে একটি বড় ধরনের ক্রাইমের সাথে জড়িত, পুলিশ তাকে এনকাউন্টার করে মেরে ফেলবে, তাই ডায়েরিতে তার নাম লেখা হয়নি। এই সময় সুরি পাশের একটি রুমে জানালা দিয়ে সেই ছেলেটিকে দেখতে পায়। সে তখন আস্তে আস্তে রুমের দরজাটি খুলে দেয় এবং সেখানে থাকা পুলিশকে একটি জোরে থাপ্পড় মারে। এতে সেখানে উপস্থিত সকল পুলিশ সুরিকে মারতে ব্যস্ত হয়ে যায়, আর সেই সুযোগে ছেলেটি সেখান থেকে পালিয়ে যায়। মূলত সুরি চেয়েছিল সেখানে থাকা পুলিশ তাকে মারতে ব্যস্ত হয়ে পড়বে এবং সেই সুযোগে ছেলেটি পালিয়ে যাবে। ছেলেটি যখন পালিয়ে যাচ্ছিল তখন বৃদ্ধ লোকটি তাকে দেখতে পায় এবং মনে মনে অনেক খুশি হয় এবং সুরির দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই ঘটনায় সুরির বিরুদ্ধে তদন্ত টিম গঠন করা হয়। এরপর সুরি বাড়িতে আসার পর সেখানে আমরা তার অফিসের বসকে দেখতে পাই। সে সুরিকে অনেক বকাঝকা করে এবং সে বলে, তুমি একজন কনস্টেবল হয়ে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার গায়ে হাত তোলার সাহস কিভাবে পেলে? আর ঠিক সেই সময় সুরির মা এসে সুরিকে একটি চড় মারে এবং তার ঘরে চলে যায়। মূলত সুরির মা সুরির সাথে ভালোভাবে কথা বলে না, কেননা সুরির মা এখনো তার হারিয়ে যাওয়া ছেলেকে বলতে পারেনি। আর তাই সুরির জীবনের একটি লক্ষ্য, আর তা হলো তার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে বের করে তার মায়ের সামনে নিয়ে আসে। এদিকে তার বস সুরিকে বলে কাল সকালে অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তা আসবে, তাই সে যেন তাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নেয়। পরদিন সকালে পুলিশ স্টেশনের কমিশনার এবং জেপি নামের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সুরির সাথে দেখা করতে আসে। তখন কমিশনার সুরিকে বলে, তুমি যা করেছো তার জন্য তোমার জেল হতে পারে, তুমি আমাকে এমন একটি কারণ দেখাও যার জন্য তোমার জেল হবে না। তখন সুরি বলে, আমার জেল হবে না, কারণ আমি যে পুলিশকে মেরেছি সে একটি ছেলেকে ধরে এনেছিল, কিন্তু তার নামে কোনো এফআইআর ছিল না। এখন পুলিশ যদি আমাকে গ্রেপ্তার করে তাহলে আমি আদালতে সব সত্য কথা বলে দেব। সুরির এই কথা শুনে জেপি বুঝতে পারে সুরি অনেক বুদ্ধিমান। পরবর্তীতে রাতের বেলা সুরি যখন বাড়ি ফিরছিল তখন সে তার বাড়ির সামনে জেপিকে দেখতে পায়। জেপি সুরিকে একটি গোপন মিশনের অফার দিতে এসেছিল, কিন্তু সুরি প্রথমে রাজি হচ্ছিল না। পরবর্তীতে জেপি সুরিকে বলে, আমি জানি তুমি তোমার বাইকে অনেকদিন ধরে খুঁজছো, কিন্তু তুমি এভাবে খুঁজে কোনোদিনও তোমার বাইকে পাবে না। তুমি যদি
এই মিশনে যাও তাহলে তুমি অবশ্যই তোমার ভাইকে খুঁজে পাবে। এটি একটি আন্ডারকভার অপারেশন। এখানে তোমাকে একটি গ্যাংয়ের হয়ে কাজ করতে হবে, আর সেই গ্যাংয়ের নেতা তোমার ভাই শিবা, যারা এখন শ্রীলঙ্কায় আছে। এবং সেই সময় জেপি সুরিকে তার ছোটবেলার ছবিও দেখায়, যেখানে সুরি ও তার ভাই শিবার ছবি ছিল। এসব শুনে সুরি মিশনে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এই সময় সে অতীতে পুরনো কথা মনে করতে থাকে। সেই সময় আমরা দেখতে পাই সুরি ও শিবা সবসময় একসাথে থাকতো। অপরদিকে তার বাবা সবসময় মাতাল অবস্থায় থাকতো এবং তার মাকে অনেক মার। একদিন সুরি তার বাবার সাথে মেলায় যায়। সেই সময় সুরি একটি মহিলার কাছ থেকে তার পিঠে একটি ট্যাটু করা, যা দেখে তার বাবা তাকে অনেক মারে। পরবর্তীতে আবার একদিন তার বাবা মাতাল হয়ে তার মাকে মারছিল, আর সেই সময় শিবা তার মাকে বাঁচাতে গিয়ে তার বাবাকে একটি অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এতে করে শিবার বাবা সেখানেই মারা যায়। এই সময় সুরির মামা শিবাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কেননা পুলিশ আসলে শিবাকে ধরে নিয়ে যাবে। তারপর থেকেই শিবা আর কখনো বাড়িতে ফিরেনি। পরবর্তীতে গল্পটি বর্তমান সময়ে চলে আসে। সেদিন রাতে জেপি সুরিকে নিয়ে দিল্লিতে চলে আসে। তারপর মন্ত্রীদের নিয়ে একটি গোপন বৈঠকের আয়োজন করে, আর সেই বৈঠকে তুলে ধরা হয় এক গুরুত্বপূর্ণ আগাম আক্রমণের কথা। সেই বৈঠকে অফিসার জানায় শ্রীলঙ্কার জাফনা হচ্ছে স্মাগলিং এর এক নতুন অভয়ারণ্য। তাদের কাছে ইনফরমেশন আছে এক শিপমেন্টে দেশে অনেক আর্মস ঢুকবে, আর সেই আর্মসগুলো দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষদের মার্ডার করার জন্য ব্যবহার করা হবে। এই আর্মসগুলো আসবে হংকং থেকে। এসবের পিছনে শ্রীলঙ্কার এক বড় স্মাগলার গোষ্ঠী রয়েছে, যাদের মধ্যে অন্যতম একজন মুরগান। গত কিছুদিনের ভেতর মুরগানের এক ঘনিষ্ঠ লোককে বেশ কয়েকবার হংকং এ যাতায়াত করতেও দেখা গিয়েছে। তবে যে শিপে করে আর্মসগুলো বর্ডার ক্রস করে দেশে নিয়ে আসা হবে তার দায়িত্বে থাকবে ক্রুস্টাররা। মূলত ক্রুস্টাররা পাড়িয়ে যাওয়ার পর ইন্ডিয়ান সরকার তাদেরকে আর ইন্ডিয়াতে আসতে দেয়নি এবং শ্রীলঙ্কান সরকার তাদের গ্রহণ করেনি। তাই তারা একটি দ্বীপে গিয়ে আশ্রয় নেয়। সেখানে মূলত মর্গানের রাজত্ব, আর তাই ক্রুস্টাররা বাধ্য হয়ে মর্গানের জন্য স্মাগলিং করে থাকে। আর এখন এই স্মাগলিং এর লিড দিচ্ছে শিবা। এইসব বলার পর সবাইকে জানানো হয় শিবাকে থামানোর এই গোপন অপারেশন পরিচালনা করবে তার ওই ছোট ভাই সুরি। এরপর শুরু হয় সুরির গোপন অপারেশনের ট্রেনিং। এক পর্যায়ে শ্রীলঙ্কার দেবী শহরকে দেখানো হয়। ক্রুস্টালদের আরো একজন মারা যায় শ্রীলঙ্কার নেভিদের হাতে এবং বাকিরা গ্রেপ্তার হয়। তখন দেখানো হয় ক্রুস্টালদের একজন ওই মুকুট এবং রাজার প্রতিকৃতির সামনে গিয়ে বলে, আর কত এইভাবে জীবন যাক, আমরা আমাদের নতুন রাজাকে কবে পাবো। এরপর শিবাকে অপারেশনের জন্য কয়েদি হিসেবে পাঠানো হয় জাফনার সেন্ট্রাল কারাগারে। সেই সাথে বলা হয় তার হাতে মাত্র 3 দিন সময় আছে, কেননা তার ভাই মাত্র 3 দিনের মধ্যেই কারাগার থেকে মুক্তি পাবে। এই 3 দিনের মধ্যেই শিবাকে দেশে আনতে হবে। সুরি জেলে যাওয়া মাত্রই তার ভাই শিবার কাছাকাছি আসার জন্য শিবার লোকজনের সাথে ইচ্ছাকৃতভাবে গন্ডগোলে জড়িয়ে পড়ে। প্রচুর মারতে থাকে তার লোকদের। তা জানতে পেরে শিবা চলে আসে সুরির সামনে। 18 বছর পর ভাইকে দেখে শান্তি পায় সুরি, কিন্তু তারপরও চলে তাদের দুজনের লড়াই। সেই লড়াইয়ে সুরির ছোটবেলার কথা মনে পড়ে। এক পর্যায়ে শিবা চাকু ঢুকিয়ে দেয় সুরির পেট। তখন সুরি বলে, হয় মেরে ফেলো আর না হয় আমার হাতে তুমি মর। এই কথা শুনে থমকে যায় শিবা। পেট থেকে সুরি বের কর। অন্যজন মারতে চাইলেও তাকে থামিয়ে দেয়, সাথে জানা ও আমার ভাই। কেননা এই কথাগুলো সুরি তার বাবাকে বলেছিল। যা শুনে শিবা সুরিকে চিনতে পারে। এর মধ্যে পুলিশ চলে আসে। সেদিন আর সুরির সাথে শিবার খুব একটা কথা বলার সুযোগ হয়নি। সুরিও আহত অবস্থায় চুপচাপ বসে পড়ে। সেদিন রাতেই এক পুলিশের সহায়তায় শিবার সাথে দেখা করতে যায় সুরি। এত বছর পর সুরিকে এই জেলখানায় দেখে অবাক হয় শিবা। তাই জিজ্ঞাসা করে, এখানে কিভাবে আসলি? মা কেমন আছে? যা তুই মায়ের কাছে যা, মায়ের যত্ন। তখন দুই ভাইয়ের মধ্যে আরো অনেক কথাই চলে। শিবা 18 বছর ধরে একবারও তার ভাই সুরির কাছে আসেনি, সুরির কথা মনে করেনি। এই জন্য সুরি অনেক রাগ দেখায় তার ভাইয়ের সাথে। শিবাও জানা আমার সেরকম পরিস্থিতি ছিল না, তোমাদের সাথে দেখা করব। সুরি তখন ইমোশনালি ব্ল্যাকমেল করে তার ভাই বলে তার মা 2 বছর আগে মারা গিয়েছে। তাই শিবা সুরিকে তার সাথে নিয়ে যেতে রাজি হয়। শিবা সুরিকে জানায় 3 দিন পর সে ছাড়া পাবে, আর তারপর সে সুরিকে ছাড়িয়ে নিয়ে যাবে। সেদিন ওই জেলখানায় সুরির সাথে দেখা করতে আসে জেপি। এবার সুরিকে দেয় এক নতুন টার্গেট। অফিসার জেপি সুরিকে তার ভাইয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখায়। শিবা বিয়ে করেছে কোস্টালদের একজন, তার নাম গৌরী, কিন্তু তারা এখন যেখানে আছে সেখানে মহিলাদের এলাকার বাইরে যাওয়া বারণ। তাই সুরিকে শিবা সহ শিবার পুরো ফ্যামিলিকে দেশে ফিরিয়ে আনতে একটু ব্যাগ পেতে হবে। তারপরও জেপি সুরিকে সহায়তা করে। তাছাড়াও নতুন আইডি কার্ড দিয়ে তাকে বলে, তুমি শিবার ফ্যামিলির সাথে কোস্টালদের মধ্যে ঢুকে যাবে। তারপর আগামী 10 দিনের সকল খবরাখবর আমাকে ইনফর্ম করবে। এসব বলার পর অফিসার সুরিকে একটি নাম্বার দেয় এবং জানায়, কখনো শ্রীলঙ্কান আর্মি তোমাকে ধরে ফেললে তুমি এই নাম্বারে ফোন করবে এবং এটি কোড বলবে, হোয়াইট সান। আরো বলে, ডক্টর অনু নামের একজন স্পাইকে সবকিছু ডিটেলস করছে, সেখানে ডক্টর হিসেবে নিযুক্ত আছে। অফিসারের থেকে এইসব ইনফরমেশন এবং প্ল্যান পেয়ে কাজে লেগে পড়ে সুরি। পরবর্তীতে সে তার ভাইয়ের সাথে দেখা করতে যায়। এসে দেখে ডক্টর অনু এক কোস্টাল প্রেগনেন্ট মহিলাকে শহরের হাসপাতালে নিতে চাইলে কেউ তাতে সম্মত হয় না, কেননা মুরগানের কথা অনুসারে মহিলারা এলাকার বাইরে যেতে পারবে না। তাই ওই অসুস্থ মহিলাকে হাসপাতালে যেতে বাধা দেওয়া হয়। এই জন্য অনু সেখানেই বাচ্চা প্রসব করা, কিন্তু বাচ্চার কন্ডিশন খারাপ থাকায় তাকে হসপিটালে শিফট করার কথা বলে। যেহেতু বাচ্চাটি ছিল একটি ছেলে বাচ্চা, তাই মুরগান আর তাতে বাধা দিতে পারেনি। সেই সময় সুরির পেটে একটি আঘাতের চিহ্ন দেখতে পায় অনু এবং তাকে তাড়াতাড়ি ট্রিটমেন্ট
দিতে বলে। অন্যদিকে সুরিকে দেবীর মানুষজন প্রথমে মানতে চায় না, মানে শিবারা যে এলাকায় থাকে। তখন শিবা এসে বলে এটা আমার ভাই। তারপরও অন্য সবাই শিবাকে বলে বাইরের কোনো মানুষ আমাদের ভেতরে আসতে দিতে পারি না, এতে আমাদের বিপদ হতে পারে। সুরি এরপর পরিচিত হয় তার ভাবির সাথে। সেদিন শিবা সুরিকে বলে তোকে সেন্ট্রাল পয়েন্টে নিয়ে যাব, রেডি থাকিস। এই তথ্য পাওয়া মাত্রই সুরি সেদিন হসপিটালে আসে ডক্টর অনুর কাছে, গিয়ে বলে তারা সেন্ট্রাল পয়েন্ট নিয়ে কথা বলছে। সেন্ট্রাল পয়েন্ট কি? কিন্তু ডক্টর অনু চুপচাপ শুধু ট্রিটমেন্ট করে যায়, তার কোনো কথা জবাব দেয় না। পরদিন শিবা সুরিকে নিয়ে বেরিয়ে পড়ে সেন্ট্রাল পয়েন্টের দিকে যাওয়ার জন্য। সেখানে যোগ দেয় মুরগান এবং তার লোকজন। সুরি সেন্ট্রাল পয়েন্টে এসে বুঝতে পারে এখানে আজ গোল্ড স্মাগলিং হবে, কিন্তু ব্যাপারটা অনুর মাধ্যমে জেপি আগেই জানতে পেরেছিল এবং নেভিকে ইনফর্ম করে দিয়েছিল, তাই সেখানে চলে আসে নেভি। তখন শিবা সুরিকে সেই গোল্ডের ব্যাগটি ধরতে বলে। এরপর তারা যেতে থাকে। কিছু দূর যেতেই গোল্ডের ব্যাগ হাত থেকে ছেড়ে দেয় সুরি। এতে করে তারা নেভির হাত থেকে বেঁচে গেলেও গোল্ড হাত ছাড়া হয়ে যায়। এই জন্য রাগে মুরগান পোস্টালদের একজনকে মারতে মারতে মেরেই ফেলে এবং বাকি 4 জনকে বন্দি করে রাখে। এক পোস্টালকে মারায় মুরগানের বাবা রেগে যায় মুরগানের উপর, কারণ তাদের উপর রাগ দেখালে স্মাগলিং চলবে কিভাবে। ওইদিকে লাশ দেবীতে পৌঁছালে সেখানে সুখের ছায়া নেমে আসে। এর মধ্যেই ক্রুস্টালদের সাথে মুরগান এক মিটিং এর আয়োজন করে। শিবা, তার ভাই সুরি এবং অন্যান্য দেবীবাসী সেখানে সেই মিটিং এ হাজির হয়। মিটিং এ হাজির হওয়ার পরই মুরগানের সাথে কথা কাটাকাটি হয় শিবার, কারণ মুরগান একজনকে মেরেছে আর 4 জনকে বন্দি করে রেখেছে। এক পর্যায়ে 2 জন গান পয়েন্টে দাঁড়ায়। তখন মুরগানের বাবা সেখানে বলে সামনে হংকং থেকে একটা শিপ আসবে, তাই ওই চালান দেওয়ার আগে খুঁজে বের করতে হবে আমাদের মধ্যে বিশ্বাসঘাতক কে। তাই সব দেবীবাসী ওই 4 জনের সাথে বন্দি অবস্থায় থাকবে যতদিন না বিশ্বাসঘাতক ধরা পড়ে। হংকং থেকে শিপ আসছে মানে সেখানে করে আর্মস নিয়ে আসা হচ্ছে, এটা বুঝতে পারে সুরি। তাই তখন সুরি বলে ওঠে আমি যদি গোল্ড ফিরিয়ে এনে দিই তাহলে আমাদের সবাইকে ও 4 জনকে ছেড়ে দিতে হবে। স্মাগলারদের একজন এই প্রস্তাবে খুব খুশি হন, কিন্তু মুরগান বলে নেভিদের কাছ থেকে গোল্ড ছিনিয়ে আনা এত সহজ নয়। তাছাড়া এতে কি প্রমাণ হয় বিশ্বাসঘাতক আসলে কে? মুরগানকে তখন তার বাবা থামিয়ে দিয়ে বলে তার গোল্ড লাগবে। তখন সুরি আরো একটি শর্ত জুড়ে দেয়। সে বলে যে মহিলাটি সদ্য বাচ্চা জন্ম দিয়েছে তাকে তার বাচ্চার সাথে দেখা করার জন্য হাসপাতালে যেতে দিতে হবে। এটা শুনে আবারও ক্ষিপ্ত হয়ে যায় মুরগান, কারণ এটা নিয়মের বাইরে। কিন্তু অন্যান্য সবাই সুরির প্রস্তাবে রাজি হয় এবং এই প্রস্তাবের পক্ষে নিজেদের মধ্যে ভোটিং শুরু করে। সবকিছু ঠিক থাকায় স্মাগলার সুরিকে বলে 3 দিনের মধ্যে নেভির গোল্ডগুলো হস্তান্তর করবে সেনাবাহিনীর কাছে। যা করতে হবে এর মধ্যেই করতে হবে। সুরি এসব ডিল করে দেবী আসলে দেবীর লোকজন রেগে যায় সুরির উপর। তারা মনে করে তার জন্য এখন পুরো দেবীবাসী বিপদে আছে। তখন শিবা বলে ওঠে ওই 4 জনকে ছাড়ানোর জন্য আমাদের কাছে আর অন্য কোনো পথ নেই, তাই আমাদের এই কাজটি করতেই হবে। আমরা গোল্ড ফিরিয়ে আনতে পারলে আমরা 4 জনকে মুক্ত করতে পারবো, আর সেই সাথে লাক্সি তার বাচ্চার সাথে দেখা করতে পারবে। তাই সুরিকে প্ল্যান বলতে পারে। সুরি জানায় আমার 2টা আর্মি জিপ লাগবে। তারপর সর্বক্ষণ নেভি এবং আর্মিদের তদারকি করার জন্য লোক লাগায় সুরি। এর মধ্যেই গোল্ড শিফটিং এর দিন চলে আসে। সেদিন সুরি দেবীবাসীদের নিয়ে গোল্ড ব্যাগ উদ্ধারের মিশনে নামে। এক সময় সুরি তার প্ল্যান অনুযায়ী গোল্ড ছিনিয়ে নিয়ে যায়, কিন্তু তারা কিছু দূর যেতেই একটি আর্মি চেকপোস্ট দেখতে পায়। হঠাৎ আর্মি চেকপোস্ট দেখে অবাক হয় শিবা, কারণ আর্মি চেকপোস্ট কখনোই এই রাস্তায় আগে দেখেনি। কিন্তু এখন বিপদে তারা, তাই শিবা সুরিকে বলে চলে যেতে। সাথে জানায় এই ব্যাপারটা আমি হ্যান্ডেল করে নিতে পারবো, তুই চলে যা। কিন্তু সুরি যেতে চায় না, বলে আগের বার তুমি ছেড়ে চলে গিয়েছিলে আর আসনি, তাই এবার আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। তাই শিবা সিদ্ধান্ত নেয় তারা দুজনে ড্রাইভ করে সামনের দিকে এগিয়ে যাবে, বাকিটা যা হবে দেখে নেওয়া যাবে। এই কথা শুনে সুরি ড্রাইভ করা শুরু করে, আর তখন আর্মিরাও ট্রাককে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে, যার জন্য ট্রাক অর্ধেক রাস্তায় আটকে পড়ে। তখন আর্মি দোয়া সুরে কাছে যেতে থাকলে শিবা এক আর্মিকে জিম্মি করে ফেলে, কিন্তু আর্মিরাও চুপ করে থাকে। তারা সুরিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। সুরি তখন নিজেকে বাঁচাতে একটি ডাল হাতে নেয়। তারপর তার মনে পড়ে অফিসের দেয়া সেই নাম্বার আর কোডের কথা, তাই সে এগিয়ে যায় আর্মিদের পোর্টেবল টেলিফোনের দিকে। এক পর্যায়ে টেলিফোনের কাছে গিয়ে ওই নাম্বারে ফোন দিয়ে কোড বলে, তারপর আর্মিরা গুলি থামিয়ে দেয়, যা দেখে স্তব্ধ হয় শিবা। সুরি তখন তার বাইকে বলে চিন্তা নেই। এরপর সুরিকে সেখানে থাকা সকল আর্মি যেতে দেয়, এমনকি আর্মি অফিসার ইন্ডিয়ান পুলিশ বলে তাকে সম্মান প্রদর্শন করে। আরো একবার হতবাক হয় শিবা। গোল্ড উদ্ধার করে শিবা নিয়ে যায় মাগলার গ্যাংদের কাছে। অন্যদিকে সুরি আসে মুরগানের কাছে তার লোকজনকে ছাড়াতে। তখন মুরগানের বাবা মুরগানকে ফোন করে ওই 4 জনকে ছেড়ে দিতে বলে। এরপর মহিলাটি তার বাচ্চাকে দেখতে হসপিটালে যায় এবং সেখানকার লোকজন সুরিকে নিয়ে আনন্দে স্লোগান দিতে থাকে। ওইদিকে রাগান্বিত অবস্থায় মুরগান তার বাবার কাছে আসলে মুরগানকে তার বাবা শান্ত হতে বলে, তবে সে কিছুতেই শান্ত হতে পারে না। তাই বন্ধু সিলভার কাছে এসে রাগের কথা শেয়ার করে। বন্ধু সিলভার তাকে বলে তাহলে তোর বাপকেই মেরে ফেলি, কারণ সে বেঁচে থাকলে দেবীতে কিছুই করতে পারবো না। ওইদিকে সবাই দেবীতে ফিরলে উৎসবে মেতে ওঠে। এর মধ্যে শিবা আসলে এসব দেখে অবাক হয়। আবার শিবা এসে তার ভাইয়ের জয়ধ্বনিও শুনতে পায়, কিন্তু তার ভাই যে পুলিশ ইনফরমার সেটা
নিয়ে পড়ে যায় এক চিন্তায়। তাই সুরির কাছে এসে বলে, তুই এখান থেকে চলে যা, আমি জানতে চাই না তুই কেন এসেছিস। সুরি তখন বলে, আমি এক কাজে এসেছি, কাজ শেষ না করে আমি যেতে পারবো না। কাজ শেষ হলে আমি তোমাকে, ভাবিকে আর বাচ্চাকে নিয়ে এখান থেকে চলে যাব। এই দেবীর মানুষজন এমনিতেই মরে যাবে, তুমি কেন তাদের জন্য নিজের ফ্যামিলিকে বিপদের মধ্যে রাখবে। কিন্তু শিবা সুরির কোনো কথা শুনতেই রাজি নয়, শুধু চলেই যেতে বলে। তখনই হঠাৎ উৎসবের মধ্যে দেবীর একজন আরেকজনকে মারতে শুরু করে এবং বলতে থাকে সে পুলিশ ইনফরমার, জানায় এই গোল্ড স্মাগলিং এর কথা সেই ফাঁস করেছে। এই কথা শুনে শিবা এবং সুরি দুজনেই ভয় পেয়ে যায়। সেই ইনফরমারকে মারতে থাকলে এক সময় একজন এসে জানায় মুরগানের বাবা মারা গিয়েছে। এটা শুনে দেবীবাসী আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এবার আর মুরগানের হাত থেকে তাদেরকে বাঁচানোর মতো কেউ নেই। ওইদিকে মুরগান দেবীর সকলকে আমন্ত্রণ জানায়। সে বলে তার বাবা দেবীর সকলকে প্রচন্ড ভালোবাসতো, তাই সে চায় সবাই যেন তার বাবার জন্য দোয়া করে এবং তাদের বাড়িতে এসে খাবার খায়। মুরগানের থেকে এসব শুনে শিবা কিছুটা চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে সুরি আসে ডাক্তার অনুর কাছে। দেবীতে যে ইনফরমার ধরা পড়েছে সেটা ডক্টর অনুর সাজানো, তাই তার উপর ক্ষেপে যায় সুরি। তখনই সেখানে চলে আসে জেপি, এসে সুরিকে ব্লেম করে এবং তার মাথায় পিস্তল ঠেকিয়ে বলে, তুমি বিশ্বাসঘাতকতা করেছো, গোলগুলো তাদের হাতে তুলে দিয়েছো। এটা বলে ফাঁকা গুলি চালিয়ে দেয়, কিন্তু সুরি এতে একটুও ভয় পায় না। তাই অফিসার জেপি আরো একবার সুরিকে সুযোগ দেয়, জানায় তোমার ভাই শিবা হংকং থেকে আসা শিপের যে কন্টেনারে করে আর্মস গুলো আসছে তার তথ্য পেয়েছে। তুমি তার কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমাকে দেবে। যদি ঠিকঠাক দিতে পারো তাহলে তুমি সহ তোমার ভাইকে ইন্ডিয়াতে ফিরিয়ে নেওয়া হবে, আর যদি তা দিতে না পারো তাহলে দেবীবাসীরা জানতে পারবে তোমার ভাই একজন ইনফরমার। নির্মম মৃত্যু হবে তোমার ভাইয়ের। পরে আমরা দেখতে পাই দেবীর গুরু সেই ইনফরমারকে সবার সামনে ছুরিকাঘাত করে মেরে ফেলে। দেবীবাসীর কাছে বিশ্বাসঘাতকতার কোনো ঠাঁই নেই। কিবা আবারও এসব দেখে আতঙ্কিত হয়। সুরি অফিসারের কাছ থেকে এসব কথা শুনে ভাই শিবার কাছে আসে কন্টেনারের নাম্বার জানতে চায়, কিন্তু শিবা শুধু তাকে চলে যেতে বলে এবং সুরিকে জানায় এখানকার একজন ইনফরমেশন নিতে ইন্ডিয়া গিয়ে সে ফিরে আসলে তুই ধরা খেয়ে যাবে। কিন্তু সুরি তার ভাইকে নিয়ে যাবে, সে একা যাবে না। তখন সুরি জানায় এখানে তো তোমার ফ্যামিলি আছে, ওখানে আমার কেউ নেই, তুমি চলে আসার পর মাও আমার সাথে ঠিক মতো কথা বলে না। সুরির এই কথা শুনে শিবা বুঝতে পারে তার মা বেঁচে আছে। সুরি তাকে মিথ্যা কথা বলে, তাই মিথ্যা কথা বলার জন্য সুরির উপর আরো বেশি বিরক্ত হয়। কিন্তু সুরি বুঝায় যা করেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তখন শিবা কন্টেনারের নাম্বার জানায়, সেই সাথে বলে ওই কন্টেনার আমি লুট দেব, যদি সেটা ছিনিয়ে নিতে চাস তাহলে আমাকে মেরে নিতে হবে। সেই দিন অন্য এক পুলিশ অফিসার জেপিকে ফোন দিয়ে বলে এই মিশন ক্যান্সেল করতে, কেননা গোল্ডের ব্যাপারে নেভি জেনে গিয়েছিল, তাছাড়া ইনফরমারও ধরা পড়েছে। কিন্তু জেপি বলে এই মিশন কোনো ক্যান্সেল হবে না, কেননা সবকিছু আমার পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। নেভিকে ইনফর্ম করা, ইনফরমার ধরা পড়া সবকিছু আমার ইচ্ছে মতোই হচ্ছে, তাদের সব জায়গায় আমার লোক লাগানো। এদিকে সব দেবীবাসী চলে আসে মুরগানের বাড়ির দাওয়াত খেতে। শিবা সহ সবাই আসলেও সুরি আসে না। সবাই উপস্থিত হলে মুরগান তার বাবার সাথে দেখা করতে নিয়ে যায়। সেখানে মুরগানের বন্ধু সিলভা, সে আবার সেই জেপির ইনফরমার হিসাবে কাজ করে। সে মুরগান এবং স্মাগলারদের জানা যে গোল্ড স্মাগলিং এর সময় ইনফরমেশন লিক হয়েছিল, এই সব কিছু সুরি বা শিবা করেছে। মূলত এই প্যাচ লাগানো কথা সিলভাকে ওই অফিসার জেপি বলতে বলেছে। এসব শুনে স্মাগলার আলাদা ডেকে নেয় শিবাকে, সেই সাথে সুরিকে খুঁজে নিয়ে আসতে বলে। সুরিকে তখন দেখা যায় ডক্টর অনুর সাথে। সুরি অনুকে তার মনের দুঃখগুলো প্রকাশ করে, কিন্তু অনু সুরিকে বলে তুমি এখান থেকে একাই চলে যাও, তুমি তোমার ভাইকে নিয়ে যেতে পারবে। তোমার ভাই একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল এবং খুনি, সে একটা রাক্ষস। সুরি তখন বলে আমার ভাই রাক্ষস নয়, রাক্ষস আমি। ছোটবেলায় আমার বাবাকে আমি হত্যা করেছি, কিন্তু সেটার দায় আমার ভাই শিবা নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। তাই ছোটবেলায় প্রতিজ্ঞা করি শিবাকে খুঁজে বের করে বাড়ি নিয়ে আসবো। এদিকে শিবা নিজের ভাইকে বাঁচানোর জন্য সবার সামনে নিজেকে ইনফরমার হিসাবে স্বীকার করে। শিবার কাছ থেকে এই কথা শুনে সেখানকার সবাই শিবাকে মারার জন্য উঠে পড়ে লাগে। তখন মুরগান বলে এমনও তো হতে পারে শিবা এই ইনফরমেশন গুলো আরো কাউকে বলেছে, আমার শুধু শুধু কেন রিস্ক নেব, আমাদের উচিত দেবীর সকলকে মেরে ফেলা। এটা শুনে শিবা হাত জোর করে মিনতি করে বলে আমি কাউকে বলিনি, তাদের কোনো দোষ নেই, তাদেরকে ছেড়ে দাও। কিন্তু স্মাগলারদের সবাই তখন বোটিং শুরু করে এবং সেই বোটিং এ সবাই দেবীবাসীদের মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তাই মুরগান পেছন থেকে শিবাকে ছুরি মারে, তারপর বলে তোর সামনেই সব দেবীবাসীকে আজ মেরে ফেল। এসব বলার পর মুরগান তার লোকদের নির্দেশ দেয় আক্রমণ চালানোর জন্য। সব দেবীবাসী তখন মজা করে খাবার খাচ্ছিল। প্রথমে মারা হয় শিবার স্ত্রী গৌরীকে, তাও তার চোখের সামনে। ওইদিকে সুরি ভাইয়ের কথা মনে করে আসতে চায়, কিন্তু অনু তখন বলে শুধু শুধু এখন শিবার সামনে দাঁড়ালে আবার দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হবে, তাই যেও না এখন। ওদিকে মুরগান সহ তার লোকজন নির্মমভাবে দেবীর লোকজনকে মারতে শুরু করে। জীবন বাঁচাতে অনেকেই বাড়ি বাইরে পালিয়ে যেতে চাইলে মুরগান বাড়ির গেট বন্ধ করে। তখন তারা জীবন বাঁচাতে এক কোণে লুকিয়ে পড়ে। এদিকে শিবা বাইরে আসলে দেখে শুধু লাশ আর লাশ। এক সময় তার চোখ পড়ে তার ছোট ছেলের দিকে। ছেলেকে বাঁচানোর জন্য আহত অবস্থায় সবার সাথে লড়তে থাকে। এক সময় গাড়ি নিয়ে দরজা
খুলতে যায়। সেই গাড়িতেও আগুন লাগিয়ে দেয় মুরগানের লোকজন। তারপরেও গাড়ি নিয়ে গেট ভেঙে ফেলে শিবা। সবাই যান বাঁচানোর জন্য পালাতে থাকে। সুরি তখন ডেবিতে আসার জন্য চেষ্টা করছিল, কিন্তু ঘাটে কোনো নৌকা বা জাহাজ পাচ্ছিল, তাই সে সাঁতার কেটে ডেবিতে এসে পৌঁছে। কিন্তু এখানে এসে দেখে শুধু লাশ আর লাশ। এক সময় তার করে তার বাতিজার দিকে, তারপর লাশের স্তূপে খুঁজে পায় তার ভাবিকে। সে তার ভাবিকে নিয়ে কাঁদতে থাকে এবং তার ভাবির কথা ভাবতে থাকে। এক সময় সুরি চোখ পড়ে শিবার লাশের দিকে। শিবার নিথর দেহ দেখে একদম ভেঙে পড়ে সুরি। যে ভাইয়ের খুঁজে আজ এখানে এসেছে সেই ভাই কিনা এখন মৃত, তাই কান্নায় ভেঙে পড়ে। সেই সময় দেবীবাসীদের গুরু রাজার বাসরের দিকে তাকিয়ে বলে, তুমি বলেছিলে এক মহাযুদ্ধ আসবে, আজ 70 বছর হয়ে গেল। দেবীবাসী পায়নি তাদের মহারাজায়। আবারও একবার অনেক লোকের প্রাণ গেল, কিন্তু এখনো তারা দেখতে পেল না তাদের মহারাজায়। আর ঠিক সেই সময় গুরু চোখ পড়ে সুরির দিকে। সুরি তার ভাই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যেই জাহাজে করে ক্রোস্টাররা দেবীতে এসেছিল সেই জাহাজ পানিতে নামানোর চেষ্টা করছিল। তা দেখে গুরুর মনে পড়ে ছোটবেলার কথা। ছোটবেলায় তাদের রাজাকে সে জিজ্ঞাসা করেছিল, আমরা কিভাবে আমাদের মহারাজাকে চিনতে পারবো? উত্তরে সে জানিয়েছিল সে হবে অনেক শক্তিশালী, তার শক্তি রূপ দেখে সমুদ্র কেঁপে উঠবে। সে একাই নৌকার দড়ি টেনে সাগরে নামাবে, পিঠে থাকবে একটি চিহ্ন, সেটাই দেখে চিনতে পারবে তোমাদের মহারাজা। গুরুর এসব কথা মনে পড়ে। সেই সাথে সে সুরির পিঠেও একটি চিহ্ন দেখতে পায়। তাই সবাই বলে ওঠে, এই আমাদের মহারাজাকে পেয়ে গিয়েছে। সবাই মিলে তখন সুরির সাথে সাগরে জাহাজ না মুরগানের সাথে যুদ্ধ করার জন্য সেই জাহাজ নিয়ে রওনা হয় সুরি। সেখানে যাওয়ার পর সুরি একে একে সবাইকে শেষ করে দিতে থাকে। সে নিজেও আহত হয়, কিন্তু থেমে যায় না। সবার শেষে সে মুরগানের কাছে যায়। তখন মুরগান বলে, আমি জানতাম ইনফর্মার তুমি, তারপর আমি তোমার ভাইকে মেরেছি। এটা শুনে সুরি অনেক বেশি রাগান্বিত হয়ে যায় এবং মুরগানকে প্রথমে গুলি করে মারে। এরপর তার মাথা ঠান্ডা না হওয়ায় তাকে অনবরত ছুরিকাঘাত করতে থাকে। পরবর্তীতে একে একে মুরগানের সকল লোককে সে মেরে ফেলে। তখন গুরু সুরিকে জানায়, এই যে তুমি ভাইয়ের খুঁজে এখানে এসেছো, এটা আসলে তোমার নিজে থেকে নয়, তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। তুমি সাধারণ কেউ না, তুমি হচ্ছে আমাদের মহারাজা, মহাযোদ্ধা, যেটা 70 বছর আগে রাজা বলে গিয়েছিলেন। তোমার মা আমাদেরই একজন। তারপর তোমার সাথে যা যা ঘটেছে, যেমন ছোটবেলায় তোমার হাতে হত্যা, তারপর তোমার ভাইয়ের এখানে চলে আসা, সবকিছুই তোমার আগমনের উপলক্ষ ছিল। তুমি সাধারণ কেউ না, তুমি আমাদের রাজা। সুরিও তখন জানায়, এখন থেকে আপনারা সবাই আমার জিম্মা। এরপর সুরিকে রাজার ভাস্কর্যের সামনে নিয়ে বসানো হয় এবং তার মাথায় তাদের মুকুটটি পরিয়ে দেওয়া হয়। কিন্তু খেলা এখানেই শেষ। বিদেশ থেকে আসতে দেখা যায় মুরগানের ভাইকে। সে এসে কয়েকজনকে মেরে ফেলে। এতে বলা যায় কিংডম 2-তে খেলা জমে যাবে। তাছাড়া জেপি অফিসারও চিন্তায় পড়ে যায়। সে আবার ডক্টর অনুকেও চিন্তায় ফেলে দেয়, কেননা ডক্টর অনু জানতো সেদিন রাতে শিবাকে মেরে ফেলা হবে। তারপরও সে কৌশলে সুরিকে আটকে রেখেছে। এটা যদি সুরি কোনোভাবে একবার জেনে যায়, তাহলে সে ডক্টর অনুকেও ছাড়বে না। তাছাড়া সুরি এখন এক সাম্রাজ্যের মহারাজা, যে তার রাজ্যের লোকজনদের জন্য সবকিছুই করে, যেমনটা আগে রাজারাও জীবন বাজি রেখে করেছিল।